নমস্কার, আমি হারু আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলার হারু। আমাদের কলকাতা থেকে সিকিম সিরিজের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত, আর আজকে যাব আমরা শিলিগুড়ি থেকে সিলারিগাঁও। আমরা অবশ্য কলকাতা থেকে ডাইরেক্ট সিলারিগাঁও ঢুকেছিলাম, যার দূরত্ব প্রায় 720 কিলোমিটারের মতো, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এই ভিডিওর দুটো পার্ট করে দেখিয়েছি। আগের ছিলাম আমরা শিলিগুড়ি পর্যন্ত, এইবার দেখাবো শিলিগুড়ির পর থেকে আমরা সিলারিগাঁও পর্যন্ত। চলুন পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্য স্বাদ নিতে, এবং আমারও বাইকার্স হিসাবে এই নর্থ বেঙ্গলের প্রথম ট্যুর বাইক নিয়ে আমারও নিজের একটা যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এখানে আমি শেয়ার করব। চলুন তাহলে মেন ভিডিও শুরু করা যাক। অসম অসম অসম, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে ঠান্ডা ওয়েদার, পুরো ঠান্ডা ওয়েদার, ঠান্ডা সত্যি। তুই আগে যা, তুই আগে যা। আচ্ছা লাগছে না, কি বলবো। চলো এবার পাহাড়ে চড়তে হবে। সমতল জঙ্গল শেষ প্রায়, এবার পাহাড়ে চড়ে উপরে উঠতে হবে। মাউন্টেন অফ ডুয়ার্স। ও কি লাগছে, দেখো এই নিচে হচ্ছে তিস্তা নদী, আর এই হচ্ছে পাহাড়। মানে পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেল, পুরো চরিত্র বদল, পুরো চরিত্র বদল হয়ে গেল। জ্যাম পড়ে গেছে পাহাড়ে। বাবা লম্বা লাইন পড়ে গেছে গো। লম্বা লাইন, বিশাল লম্বা লাইন পড়ে গেছে। দেখো কি অবস্থা, চড়াই তো পুরো শুরু হয়ে গেছে। এবার ভালোই বোঝা যাচ্ছে চড়াই। যাই হোক, আর একটা অ্যাচিভমেন্ট, বাইক নিয়ে আমি কোনোদিন আসিনি এদিকে, এই ফার্স্ট টাইম। অনেক জায়গায় ঘুরেছি বাইক নিয়ে, কিন্তু তোমার নর্থ বেঙ্গল, দার্জিলিং বলো, কালিম্পং বলো বা সিকিম বলো, এই প্রথম 110 সিসি নিয়ে আমরা চলে এলাম, দুই মামা আর ভাগনা। সিকিম ডাইরেক্টর। কিন্তু এই এত বড় জ্যাম, মাথা খারাপ হয়ে যাবে গো। গাড়ির লাইনের শেষ নেই,
কত বড় জ্যাম রে বাপরে বাপ। বিগত 15-20 মিনিট ধরে শুধু আসছি, শুধু জ্যাম দেখে যাচ্ছি। এই শেষ হলো নাকি? না, সেখানে শেষ নাই। চলো, এবার হাওয়া বদল হচ্ছে, হালকা হালকা হাওয়া বের হয়ে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে। চলো, সেবক কালীবাড়ি। এমনি নমস্কার করে নেবো। ওটা এখন এটা রেল গেট উঠে গেছে, গেট উঠে গেছে। সেবা কালীবাড়ি ফেরার দিনকে দাঁড়াবো, ঠিক আছে? আজকে অনেক তাড়া আছে, ফেরার দিনকে এসে পুজো দেবো। জয় মা। দিয়ে নমস্কার করলাম, কিন্তু ওখানে উঠলাম না, কারণ আজকে সারা রাতে ধকল, এখনো গন্তব্যে তো পৌঁছোয়নি, তার আগে পৌঁছোই। আমরা ফেরার দিনকে মায়ের কাছে পুজো দেব, এখন আর বললাম না। এনএস10 খোলা? ঠিক আছে, চলো। আর আমার ডান দিকে হচ্ছে তিস্তা নদী, সেই ভয়ঙ্কর তিস্তা নদী। কতটা গভীর দেখ, ওই জল এই রাস্তায় উঠে এসছিল। হ্যাঁ, একদম। দেখ, সিনিক বিউটি সবে শুরু, প্রচুর কিছু পাবি, দুমদমা দাঁড়াস না। আস্তে আস্তে কিন্তু মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর মোটামুটি যে গরম একটা ভাব লাগছিল এতক্ষণ এই রোদ্দুরের, সেই গরম ভাবটা নেই। চলো, তিস্তা বাজার। আমরা এবার তিস্তা বাজার ক্রস করবো। তিস্তা নদী যখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, তখন এই তিস্তা বাজারের ভিডিও তো অনেকেই দেখেছিলেন, যে কি ভয়ানক হয়েছিল। পোলের ওপর থেকে তখন জল যেত, আর এইসব টোটাল জায়গা ডুবেছিল। এটা তিস্তা বাজার, টোটাল এগুলো সব কি অবস্থা হয়েছে, সব ভেঙে চুরে আবার নতুন করে সব তৈরি হয়। এসব কিন্তু জলে ডুবেছিল পুরো। আর এখন দেখে মনে হচ্ছে কি শান্ত, কি ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল। ল্যান্ডস্লাইড হয় এই জায়গায়, এই রোডটা সব থেকে বেশি ল্যান্ডস্লাইড হয়। তার কারণটা দেখো, কি অবস্থা দেখেছো, প্রচন্ড ল্যান্ডস্লাইড হয় এখানে। বর্ষাকালে তো বিভৎস। চলো, তিস্তা নদী শান্ত,
শক্তভাবে বয়ে চলছে। আর কিছুদিন আগে এই তিস্তা কি ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল। আচ্ছা, আমরা যে শিলারিগাঁও যাচ্ছি, বলতে পারবেন শিলারিগাঁও নামকরণ কিভাবে হয়েছিল, মানে কি কারণে ওই গ্রামটার নাম দেওয়া হয়েছিল শিলারিগাঁও? কি করব, আমি বলে দেবো না কমেন্ট সেকশনে আপনারা জানাবেন? আচ্ছা চলো, আমি জানি আপনারা অনেকেই জানেন, কারণ সিকিম বলো, কালিম্পং বলো, আমাদের দার্জিলিং বলো, এসব জায়গায় ঘুরতে আসেনি এমন কোনো বাঙালি নেই। আর বাঙালিরা একটু ওই ঐতিহাসিক প্রিয়, সব কিছু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আমাদের স্বভাব। যাই হোক, সবাই জানে ব্যাপারটা, তবু আমি বলে দিই। শিলারিগাঁও কিন্তু নামকরণ করা হয়েছিল শিলারি গাছের জন্য। শিলারি গাছ ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশরা, বাবা জায়গাটা তো ভালো, কি অবস্থা, স্লাইড হয়ে ভেঙে গেছিল। ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা ওই গাছ চাষ করতো এবং ওটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হতো, এবং প্রচুর হারে সেই চাষ ওই শিলারিগাঁওতে হতো। এখনো আছে, বুঝলে দু এক শিলারি গাছ পাওয়া যায়, এবং সেইভাবেই নামকরণ হয়েছিল শিলারিগাঁও। আর এমনিতে তো আজ থেকে ধরুন বেশ কিছু বছর আগে ওটা পর্যটন কেন্দ্র হিসেবে ছিল না, পরে পর্যটন কেন্দ্র হয়। ওইখানে পরবর্তীকালে যারা চা শ্রমিক ছিল, এই চা শ্রমিকদের গ্রাম ছিল ওটা। ম্যাক্সিমাম ধরুন 90% লোক যারা মানে চা গাছের সাথে যুক্ত ছিল, চা বাগানের সাথে। পরে ওটা পর্যটন কেন্দ্র হয়, এবং লোকাল যারা আছে তারা শুধু চা চাষ নয়, চা চাষের সঙ্গে ওটা হোমস্টে বিজনেস শুরু করে। আবার কিছু এজেন্সি ওখানে প্রথম বিজনেস শুরু করে, তারপর লোকাল যারা তারা হোমস্টে সেগুলো শুরু করে। যাই হোক, শিলারিগাঁও পৌঁছাতে মনে হচ্ছে 12টা বাজবে। মানে আমাদের 12টা বাজবে না, মানে 12 ঘটিকায় আমরা পৌঁছবো। 12টা থেকে 12:30টার মধ্যে আমরা হয়তো শিলারিগাঁও পৌঁছে যাবো। আর একটা ব্যাপার, সব থেকে বেশি রিস্ক হচ্ছে সারা রাত গাড়ি চালিয়ে এসেছি, কাল সন্ধ্যেবেলা বেরিয়েছি, এখনো কিন্তু ফ্রেশ হয়নি। ব্যাপারটা হচ্ছে যখন তখন কিন্তু সকলের কর্ম চাপ দিতে পারে, সেইটা নিয়ে একটু রিস্কে আছি। দেখছি যদি কোথাও সেরকম রিলিজ করার জায়গা পাই, পে ইউজ, তাহলে দেখা যাবে। তা নয়, এই দেখো ঝর্ণা পড়ছে, ঝর্ণা, রাজু ঝর্ণা পড়ছে। রাজু কোথায় গেল? দেখ কত পিছনে পড়ে গেছে। আমি তবু পাহাড়ে এসছি, আর রাজুও পাহাড়ে গেছে, কিন্তু এরকম পাহাড়ে বাইক রাইড আমাদের কাছে ফার্স্ট টাইম। হনুমান মন্দির, জয় বজরংবলী, জয় বজরংবলী। চার নম্বর 3 নম্বর গিয়ারে গাড়ি চলছে। টপ গিয়ারে মানে এইচ গিয়ারে ফেললে গাড়ি স্লো হয়ে যাচ্ছে। কন্টিনিউ উঠছি আমরা, কন্টিনিউ। দেখো এই জায়গাটা যেমন 3 নম্বর গিয়ারে উঠবে, খুব ঢালু হলে তখন সেকেন্ড গিয়ারে তুলতে হচ্ছে। তো 3 নম্বর 4 নম্বর গিয়ারেই উঠে যাচ্ছে গাড়ি।
দেখুন একটা কথা বলি, যে কোনো গাড়ি নিয়ে চলে আসুন, যেটা আমি সবসময় বলি, ফের বলছি, কোনো ব্যাপার না। আমার পিছনে কিন্তু একটা স্কুটি আসছে, মানে রাজুর পিছনে কিন্তু একটা স্কুটিও আসছে, 125 সিসি স্কুটি জুপিটার। বিমালুম দুজন বসে, তাও একজন নয়, আমরা তো সিঙ্গেলে যাচ্ছি, ওরা দুজন বসে বিমালুম চালিয়ে চলে আসছে। তার একটা বয়স্ক ভদ্রলোক, কোনো ব্যাপার নয়, চলে আসুন। যারা চিন্তা করছেন ছোট গাড়ি, কম সিসি বা স্কুটি নিয়ে পাহাড়ে উঠবে কি উঠবে না, সব উঠে যাবে। আমরা নাথুলায় উঠবো, নাথুলা দেখবেন, এই গাড়ি নিয়ে নাথুলায় উঠবো। ও কি লাগছে পাহাড়। এবার আস্তে আস্তে পাহাড়ের চরিত্রগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে, মানে এবার বড় বড় পাহাড় দেখতে পাবো। যাকে NH10 খোলা আছে, NH10 দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এইগুলোর জন্য মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, যখনই ধস নামে আবার বন্ধ হয়ে যায়। আমরা NH10 আর যদি ওদিকে লাভা হয়ে ঘুরে যেতাম, তাহলে রাস্তাটা অনেকটাই বেড়ে যেত। গলার আওয়াজটা অনেকটাই কমে গেছে, একটু মানিয়ে নেবেন, কারণ বুঝতেই তো পারছেন, কালকে সেই বিকেল 5টা থেকে গাড়ি চালাচ্ছি, এখনো কন্টিনিউ। একটা তো মানুষ, তো মেশিন তো নই, একটু তো কষ্ট হবেই। কষ্ট বলতে কি বলতো, কষ্ট সেইভাবে হয়তো মানে বিরাট কষ্ট হচ্ছে এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, একটু গলার সাউন্ডগুলো কমে যাচ্ছে। দেখো কারা বসে আছে, পুরো ডাউন হিল। আর ডাউন হিলে যখন নামবে কিচ্ছু করার দরকার নেই, গাড়ি গিয়ারে রাখো, যেমন আমি H গিয়ারে রেখে দিয়েছি, রেখে দিয়ে চুপচাপ ধরে আছি। গাড়ি স্টার্টে রেখে সব সময় ডাউন হিল, কোনোদিন ব্রেক চেপে ডাউন হিল কোনোদিন নামবেন না, তাতে কি হবে, আপনার ব্রেক প্যাড সব চলে যাবে জলে। প্রয়োজনে ব্রেক মারুন, আবার কমিয়ে দিন। এখন 4 নম্বর গিয়ার এলে করে দিয়েছে, অটোমেটিক ওর মতো নেমে যাচ্ছে। এটা রেল প্রজেক্ট, রেলের প্রজেক্ট হচ্ছে এখনো, অনেক দিন ধরে চলছে। আদৌ কবে হবে কি কবে শেষ হবে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এখান থেকে ট্রেন চলাচল করবে। পাওয়ার হাউস এবং ড্যাম ঢোকা যায়, কিন্তু এখন আমরা ঢুকবো না। ওয়েলকাম টু NH10। চলো সেকেন্ড গিয়ারে উঠবে, ভালো ডাল আছে। ও কতটা চড়াই উঠতে হচ্ছে দেখো, তাই জানি না কতটা কি বোঝা যাচ্ছে। যথেষ্ট ভালো চড়াই, যথেষ্ট ভালো চড়াই উঠছি আমরা।
উঠছে, চচ্চর করে উঠে যাচ্ছে। 110 সিসি গাড়ি। পাহাড়ে কেমন লাগছে? ও কি অবস্থা রে, চড়াই দেখ, উঠেই যাচ্ছে গাড়ি, উঠেই যাচ্ছে। থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আচ্ছা, কোভিড-19 সময় এই টানেলটা করেছিল, এখানে সব আর্টিফিশিয়াল টেস্ট হতো, তারপর এন্ট্রি হতো এদিকে। আসতে না। কালিম্পং বাজারে আমরা চলে এসেছি। এটা হচ্ছে কালিম্পং বাজার। কালিম্পং বাজার কিন্তু বিশাল বড় বাজার, বিরাট মার্কেট। পাওয়া যায় না হেন কোনো জিনিস এখানে নেই, সব কিছু পাবে। আর আমার ডান দিকে হচ্ছে কালিম্পং পুলিশ স্টেশন। সোজা তো। হ্যাঁ, বলবি তো, আমি তো জিজ্ঞাসা করছি। ও তো ওইদিকে। বাপরে বাপ, কোথায় নামতে হবে চিন্তা করো। চলো, একদম কালিম্পং এর মাথার দিকে চলে এসেছি। এখন শুধু উঠতেই থাকছি। শুধু উঠতেই থাকছি। ও কি লাগছে, ভিউগুলো দেখো কি যা লাগছে না। আজ আকাশ কিন্তু একদম ঝলমলে, পরিষ্কার আকাশ, আর দারুণ রোদ উঠেছে, দারুণ, এত সুন্দর রোদ, ঝকমক ঝকমক করছে। কি জায়গা দেখো, এই হচ্ছে কালিম্পং। কি লাগছে পাহাড়গুলো দেখো, কোথায় উঠে গেছি আমরা। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই একটা, এই একটা।
সত্যি কি সুন্দর দৃশ্য, কি লাগছে এইসব জায়গাগুলো। জোশ একটু কমে গেছে, গলার ভয়েস একটু কমে গেছে, কিন্তু এনার্জিটা ঠিক আছে। রাজু, ছবিগুলো তুলেছিস? চলো, লেট করবো না, আমরা সিলারিগাঁও ঢুকি। এখনো প্রায় আরো 1 ঘন্টা যেতে হবে আমাদের। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি ফবি তুলছি তো, ওই জন্য লেট হচ্ছে। ছবি ঢালানটা বুঝতে পারছেন তো? আয় আস্তে আস্তে আয়। ও বিগত 1.5-2 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা ধরে শুধু উঠেই যাচ্ছি 2-2.5 ঘন্টা ধরে শুধু উঠছি ওপরে। বুঝতে পারছি না যে কত দূর আর উঠবো, শুধু উঠেই যাচ্ছি ওপরে। কি অবস্থা সত্যি, শুধু ভিউটা দেখো, ভিউটা মাথা খারাপ হয়ে যাবে। ভিউ মানে বলবার কিছু নেই, কিছু বলতে পারছি না, শুধু তাকিয়ে দেখছি। পরিষ্কার, আর আকাশটাও পুরো পরিষ্কার, ঝকঝক করছে। চলো এগোনো যাক। এই তো ঢালাইয়ের কাজ হবে, সব জিনিসপত্র পড়ে গেছে, খুব তাড়াতাড়ি ঢালাইয়ের কাজ এখানে হবে। চলো ফাইনালি শেষমেশ আমরা কলকাতা। এই তো এদিকে ঢালাই হয়ে গেছে। বাহ 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 বাহ, আচ্ছা ওইটুকুনি বাকি ছিল, এদিকটা অনেকটাই হয়ে গেছে। এদিকে দারুণ রাস্তা একদম, আর সেই মাজা ভাঙা রাস্তা নেই, শুধু একটুখানি বাকি আছে, সেটাও মনে হয় কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এখানে কিন্তু পাইন গাছগুলো বহু পুরনো পাইন গাছ, মানে গায়ে শ্যাওলা ধরে গেছে পুরো। রাজুকে বলি, রাজু এমন পাইন গাছ দেখেছিস গায়ে শ্যাওলা ধরে গেছে? হ্যাঁ বলছি, এমন পাইন গাছ দেখেছিস গায়ে শ্যাওলা ধরে গেছে? দেখ সব গায়ে শ্যাওলা ধরে গেছে, দেখ কত পুরনো গাছ, চিন্তা কর। যাই হোক, চলে এসছি সিলারিগাঁও। আর এদিকটা মেঘটা করে আছে বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, মেঘটা সরলেই একদম কাঞ্চনজঙ্ঘার পুরো স্পষ্ট ভিউ এখান থেকে পাওয়া যায়। চলো গিয়ে একটা হোমস্টে নেবো, দেখা যাক, গিয়ে কথা বলি, কত করে কি পড়ছে না পড়ছে সবই জানাবো। আর এতক্ষণ ধরে আমরা যে এলাম তার কত কি কষ্ট, তেল খরচা কি হলো, আর রাস্তায় কত কি খরচা করলাম সবই জানাবো। গিয়ে পৌঁছই এতে সিলারিগাঁওতে, ফ্রেশ হই, তারপর কথা বলছি। এই রাস্তাটা পুরো ঢালাই করে দিয়েছে, কোনো প্রবলেম নেই, চলে আসতে পারেন। শুধু শুরুর দিকে একটুখানি খারাপ আছে, খারাপ বলতে ওটাও হয়ে যাবে, জিনিসপত্র পড়ে আছে, হয়তো কিছুদিনের মধ্যে ওটাও ঢালাই কমপ্লিট হয়ে যাবে। বাপরে কি ঠান্ডা লাগছে এবার, প্রচন্ড ঠান্ডা লাগছে, পুরো স্যাঁতস্যাঁতে জায়গা সিলারিগাঁও। এবার সব থেকে বড় কথা হচ্ছে, হোমস্টে যদি না পাওয়া যায় পুরো কেলো হয়ে যাবে। এত দূর থেকে এত কষ্ট করে এসছি, হোমস্টে যদি না পাওয়া যায় পুরো কেলো। বৃষ্টি হতে পারে,
সর্বনাশ করেছে, ভালো মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। রাজু একটু তাড়াতাড়ি আয়, বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামতে পারে। আচ্ছা, সিলেটগাঁও পৌঁছে গেছি। এই বাইক এখানে, বাইক সাইড করে রাখবো। আর এই হোমস্টেটাকে বুক করলাম, এসে কথা বলে 800 টাকা করে আমাদের পড়লো। 900 টাকা করে বলছিল, 100 টাকা করে কমিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম। চলো হোমস্টের ভেতরটা দেখাই, তারপরে এসে ব্যাকপ্যাকগুলো নিয়ে যাবো। আচ্ছা, আগে ব্যাগগুলো রেখে আসি, তারপর আমি ভালো করে দেখাচ্ছি হোমস্টেটা। ঠিক আছে রাজু, আয় ব্যাগগুলো ঢোকাই, আমি দেখাচ্ছি এক্ষুনি। যা গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি, এই যে দুটো গাড়ি, দুটো বাইক রাস্তার সাইডে একদম সাইড করে রাখা আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে আপার ভিউ মাউন্টেনের দিকে যে রাস্তাটা, উপর দিকে সব থেকে উপরের যে রাস্তাটা, সেই রাস্তা। এই হচ্ছে আমাদের হোমস্টে, সুন্দর, বেশ ছিমছাম সুন্দর। আর আমাদের এই হোমস্টেতে ঘর আছে, এখানে 1, 2, 3, 4টে ঘর আছে। আর আমাদের রুম হচ্ছে এটা, রুমটা আমি দেখাচ্ছি। তার আগে ব্যালকনিটা দেখো, আর ব্যালকনি থেকে ওই সোজা হচ্ছে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। যেহেতু মেঘ করে আছে বলে এখন দেখা যাচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পুরো এই জায়গা থেকে পুরো একদম এরকম লম্বা দেখা যায়। চলো ঘরটা দেখাই। এই হচ্ছে ঘর, এখানে 2খানা বেড আছে। ঠিক আছে, 4 বেডরুম, দুজন করে শুতে পারবে। আমরা যেহেতু দুজনই আছি। আর ব্যাকপ্যাক সব আগোছালো হয়ে আছে, এসে আর কিছু গোছানো হয়নি। ঠিক আছে, আর এইটা হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার ফিজার সব আছে। হেলমেটগুলো ওখানে রেখে দিয়েছি। কিছু ছবি টবি দেওয়া আছে, সুন্দর ছিমছামের ওপর। আর এখান জানলা থেকে পুরো এটা দেখা যায়। জানলাটা খুললাম না, ঠান্ডা হাওয়া আসবে বলে একদম। আর এখানে চেয়ার টিয়ার দেওয়া আছে, বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করো, পাহাড়কে উপভোগ করো। আর ওইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। আর এর নিচেও 4টে ঘর আছে, এটা 2 তলা, 1 তলায় 4টে ঘর আছে। আর ওই হচ্ছে ডাইনিং রুম, ওখানে আমরা যাবো, এক্ষুনি খাওয়া দাওয়া করবো। রাজু বাথরুমে ঢুকে গেছে, চান করছে। আমার চান হয়ে গেছে, গিজার রয়েছে বলে চান করা গেছে না। তো বিশ্বাস করো, বিভৎস ঠান্ডা, কনকনে পুরো ঠান্ডা জল। আর এখানে ভালো ঠান্ডা আছে। ঠিক আছে, টেম্পারেচারটা আমি চেক করে পরে দেখাচ্ছি। মোবাইলটা চার্জে দিয়ে দিয়েছি, একদম চার্জ নেই, 2% চার্জে, আর মাত্র 2% চার্জ। যখন তখন এটা বন্ধ হয়ে যেতে পারে। চলো খেয়ে দিয়ে নিই, তারপর একটু রেস্ট করি, তারপর সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। আর কত টাকা কি খরচা হয়েছে না হয়েছে, কি সব বৃত্তান্ত সব আমি তখন বলবো। আর একটা জিনিস বলে দিই, এই হোমস্টেটা মাত্র 800 টাকায় পেয়েছি। 900 টাকা বলছিলেন তো পার হেড, পার ডে, মানে পার হেড 800 টাকা করে, খাওয়া দাওয়া সমেত। সবাই জানে খাওয়া দাওয়া কেন, 3 টাইম খাওয়া। ঠিক আছে, 4 টাইম। চলো, খিদে পেয়ে গেছে, গিয়ে খেয়ে নিই, তারপর কথা বলছি। এটাই হচ্ছে রান্নাঘর, ওটা কিচেন। আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এমনি তো পাহাড়ের সব খাবারই একই হয়, যেমন ডিম, ভাত, ভাজা, ডাল, চাটনি পাটনি, রাত্রের মাংস। এগুলো তো আর এক্সট্রা দেখাবার কিছু নেই, কারণ সব জায়গায় তাই। দিনের বেলা ডিম, রাত্রে মাংস, বা রাতে এবার এসছে পাঁপড়। চলো খাওয়া শুরু করি, প্রচন্ড জোর খিদে পেয়েছে, পরে যাওয়া হবে। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, এখানে আজকে থাকছি, আর কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাবো গ্যাংটক, সেটা দেখাবো পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
ব্ল্যাক বেল্টই